আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি ঢাকা সাইনবোর্ড থেকে এসেছি। আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা আমার এক হুজুর থেকে নেওয়া আজকে ফার্স্ট ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা মূলত 2017 সালের দিকে ঘটনা, যখন আমি মাদ্রাসা লেখাপড়া করছি হেফজখানায়। তখন আমাদের মাদ্রাসাটা ছিল আপনার রাস্তা থেকে অনেক ভিতরে, এক কবরস্থান সংলগ্ন। মাদ্রাসায় যখন আমি পড়ালেখা করি অমন অবস্থায় একদিন, আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্টরা যারা আছেন তারা জানতে পারবেন যে সারা সপ্তাহে ক্লাস হয়, বৃহস্পতিবারের দিন মাদ্রাসার ছাত্রদের জন্য একটা দিন, আনন্দের একটা দিন। যে আনন্দের দিন আমরা সকলে একসাথে মিলে আনন্দ করি। আমাদের ওই দিন যে ঘটনাটা ঘটছে, ওই দিন হলো আমাদের মাদ্রাসায় আমাদের যে হাফেজ সাহেব, যারা আমরা বলি হাফেজ হুজুর হিসাবে যাদের চিনি, উনি বাসায় চলে গেছিল। যাওয়ার পর মাদ্রাসায় শুধু একজন বড় শিক্ষক ছিলেন, যারা আমরা বড় হুজুর হিসাবে যাকে সম্মান করি। উনি আমাদের সাথে একসাথে বসে গল্প করতেছেন। এমন তো অবস্থায় ওনার ফোনে একটা ফোন আইছে। ফোন আসার পর উনি ফোন রিসিভ করে আমাদের বলতেছে যে ইমার্জেন্সি আমার এক বন্ধু আসবে, তাকে রিসিভ করার জন্য আমার বাস স্ট্যান্ডে যেতে হবে। তখন আমাদের সকলকে বলল যে তোমরা ঘুমিয়ে পড়ো, বেশি রাত করো না, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি যাইতেছি। তখন আনুমানিক রাত 10টা থেকে 10টা 10 মিনিট হবে এরকম। হুজুর যখন ওখান থেকে চলে গেল আমাদের বিদায় জানিয়ে, যাওয়ার পর আমরা সকল ছাত্ররা রুমের লাইট অফ করে শুয়ে পড়ছি। কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর, আমাদের দরজার একটা শব্দ হইল। শব্দ হওয়ার পর আমার মাদ্রাসার একটা বড় ভাই ছিল আমাদের রুমেই। উনি দরজা খুলে দেখে হুজুর বারান্দায় পড়ে আছে। তে আমাদের সকলকে ডাক দিল। ডাক দেওয়ার পর আমরা উঠলাম। ওঠার পর হুজুরকে আমরা রুমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হুজুরকে পানি ঢাললাম। পানি ঢালার পর হুজুরের যখন জ্ঞান ফিরল, তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ জি, আপনার কি হয়েছে? পরে হুজুর যেভাবে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করছে, আমি সেভাবেই বলতেছি। হুজুর বলল যে তোমাদের ছুটি দেওয়ার পর যখন আমি আমার বন্ধুকে আনতে যাব, রোডে যখন উঠলাম, দেখলাম গাড়ি পাইতেছি না। তখন অনেক রাত, প্রায় 10টার উপরে হয়ে গেছে। আসলত আপনারা জানতে পারবেন যে গ্রাম অঞ্চলের দিকে গাড়ি ঘোড়া একটু কমই পাওয়া যায়। যখন হুজুর গাড়ি না পায়, হুজুর যখন একটু রাস্তার মাঝখানে দিয়ে হাঁটে হাঁটে যাইতেছে। তে এটা বলে রাখি যে আমাদের মাদ্রাসার থেকে প্রায় 5 মিনিট দূরত্ব একটা ব্রিজ আছে। ওই ব্রিজের পার হয়ে গেলে গাড়ি স্ট্যান্ড। তো হুজুর ব্রিজের আগ মুহূর্তে যখন হুজুর ওই ব্রিজের ওখানে গেছে, যাওয়ার পর দেখতেছে যে হুজুরের পিছনে একটা মহিলা। যে মহিলা হুজুরকে পাশ কাটিয়া আগে যাওয়ার পর ব্রিজের উপর উঠছে। আপনারা জানতে পারবেন যে ব্রিজের দুই পাশে দুইটা রিলিং থাকে। ওই রিলিংয়ের উপর উঠে উনি পানিতে ঝাঁপ দিছে। সচরাচর যখন পানিতে ঝাঁপ দেয় তখন একটা শব্দ হয়, পানির যে একটা বিকট শব্দ হয়, কোনো শব্দ নাই। হুজুরের হাতে লাইট ছিল, ওই লাইটটা যখন জ্বালাইছে, লাইট জ্বালায় দেখে যে নিচে কোনো শব্দই নাই। সচরাচর আমরা জানতে পারি মানুষ যখন পানিতে লাফ দেয় তখন একটা শব্দ হবে বা যে কোনো একটা আওয়াজ হবে, কোনো আওয়াজ নাই। হুজুর তখন একটু মনে মনে ভয় ছিল। তারপরে আল্লাহর নাম বলে দোয়া কালাম পড়ে যখন ব্রিজটা পার হইল, পার হওয়ার পর হুজুর দেখতে পাইতেছে যে পিছে পিছে একটা কুকুর যাইতেছে। একদম সামনে যায়, আবার পিছে আসে, আবার সামনে যায়, এরকমভাবে। হুজুর রাস্তার পাশে থেকে একটা লাঠি নিল। লাঠি নেওয়ার পর হুজুর ওই লাঠি নিয়ে কুকুরটাকে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর কুকুরটা বাড়ি খেয়ে, সচরাচর আমরা জানতে পারি যে যদি কোনো কুকুরকে বাড়ি দেওয়া হয় সরে যায়, কিন্তু উনি কুকুরটা সরে না। পরে হুজুর তাও কিছুক্ষণ এগেল, সামনের দিকে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পর দেখতে পাইতেছে যে উত্তর সাইড দিয়ে বাড়িঘর ছিল না, একদম ফাঁকা মাঠ। উত্তর সাইড দিয়ে একটা ঝড়ের মতো আভাস আসতেছে। তো হুজুর ওইদিকে তাকিয়ে দেখে যে শত শত কুকুর, নাকি অন্য কিছু সেটা বলতে পারবো না, শত শত কুকুরের মতোই দেখা যায়, ওটা হুজুরের দিকে তাড়া করছে। এই দেখে হুজুর দৌড় দিয়ে আমাদের এই মাদ্রাসায় আসলেন। আসার পর
অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়া যাওয়ার পর তো বিস্তারিত আমাদের ঘটনা বললেন। তার একদিন পর, যেটা ঘটনাটা ছিল বৃহস্পতিবার, তার পরের দিন শুক্রবার, আমাদের হুজুর অনেক আমলদার একজন লোক ছিল। উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উনি উঠছেন। ওঠার পর সরাচর আগের যুগে যেগুলো অবস্থা 2017 বা 18 সালে আমরা যে মাদ্রাসাতে লেখাপড়া করছি, গ্রাম অঞ্চলে তো সরাচর ট্যাপের কোনো ব্যবস্থা নাই, ওটা টিউবওয়েলের ব্যবস্থা থাকে। তো হুজুর অজু করার জন্য যখন টিউবওয়েলের কাছে গেছে, সরাচর আমাদের বিল্ডিং থেকে টিউবওয়েলটা একটু দূরত্ব, তো হুজুর যখন টিউবওয়েলের ওখানে গেছে, হুজুর লক্ষ্য করতেছে যে ওই যে মহিলাটা ব্রিজের উপর থেকে যে লাফটা দিছে, ওই মহিলার হুজুর দেখতে পাইতেছে যে ওই মহিলার মতোই একজন ওই ব্রিজের উপর এক পাও, আর আমাদের মাদ্রাসার কবরস্থানের ভিতরে একটা বট গাছ আছে, ওই বট গাছের উপর একটা পাও দিয়ে চুল ছেড়ে দিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে। হুজুর এই জিনিসটা দেখা সহ্য না করে ফেরে দৌড় দিয়ে আমাদের হেফজখানা রুমে আইছে। তখন আমরা সবক শোনাবো, আমরা ভোরে উঠি, হেফজখানার ছাত্র যারা আছেন তারা অবশ্যই জানবেন বিষয়টা। আমরা ভোরে উঠি, ওঠার পর প্রায় 4টার দিকে উঠা লাগে আমাদের। তখন আমরা আসি, পরে হুজুর আমাদের কিছু ছাত্রকে ডাক দিয়ে নিয়ে গেছে সাথে করে। পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমিও সাথে ছিলাম, আমাদের ডাক দিয়ে বলতেছে যে দেখো তো কিছু দেখতে পারতেছো কিনা। পরে বললাম যে জি না হুজুর, আমরা তো কিছু দেখতে পারতেছি না। পরে হুজুর আমাদের কিছু বললেন না, না বলে ফজর নামাজ পর আমাদের সকলের সাথে এই ঘটনাগুলো শেয়ার করলেন। তার কিছুদিন পর হুজুর আমাদের বলল যে তোমরা কেউ জানো ওই ব্রিজের নিচে একটা পুকুর, মানে পুকুরের উপর ব্রিজ ছিল, ওই ব্রিজে জানে তোমরা কেউ গোসল না করো পুকুরে। তে মাদ্রাসায় আমাদের সকলকে বলে দেওয়া হয়েছে। বলে দেওয়ার পর 2-3 দিন পর রাব্বি নামে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয় হেফজখানা ভর্তি হওয়ার পর উনি আবার এই বিষয়টা জানতেন না যে ওখানে গোসল করতে নিষেধ করেছেন। রাব্বি ভর্তি হওয়ার পর 2 দিন পর একদিন দুপুরবেলা বৃষ্টি নামছে। তো বৃষ্টি নামলে বিকালবেলা আমরা সকলে ছাত্র ভাইরা একসাথে ফুটবল খেললাম। ফুটবল খেলার পরে আমাদের শরীরে সব কাদা লাগছে, আমরা সবাই গোসল করব। তো আমাদের বলে রাখি যে আমাদের মাদ্রাসাতে 2টা টিউবওয়েল মাত্র, আমরা ছিলাম প্রায় 15 জনের মতো। এদিকে মাগরিবের আজান দেবে ভাব। তে আমরা গোসল করতেছি, ও আবার জানতো না যে ওই পুকুরে গোসল করা নিষেধ ছিল। ও ওই পুকুরে গোসল করতে গেছে। গোসল করে যাওয়ার পর, গোসল করে যখন ফেরার পর ওই দিন রাতে যে ঘটনাটা ঘটছে, ও শুয়ে আছে। তে এমন তো অবস্থায় রাত আনুমানিক 11টা কি 12টা হবে। আমাদের মাদ্রাসায় যে হেফজখানায় হুজুর, যাকে আমরা হাফেজ সাহেব হিসেবে চিনি, উনি মানে প্রকৃতির ডাকের জন্য বাইরে হয়েছেন। বাইরে হয়ে সরাচর যখন দরজা খুলছে, বারান্দার যখন লাইট ছিল, বারান্দার লাইট থেকে যদি দরজা খোলা হয় একটু আলো ভিতরে আসে। তে ভিতরে যখন আলো আসে, ওই ছেলেটার আবার বেড ছিল একদম দরজার কাছে, দেখে ওই বেডে নাই। হুজুর তো অবাক হয়ে গেছে, কারণ আমাদের মাদ্রাসার দরজা ছিল একটাই, যদি ও বাইরে যায় তাহলে তো দরজা বাইরে থেকে আটকানো থাকবে, ভিতরে আটকানো থাকবে কেমন করে। হুজুর তখন লাইটটার সুইচ অন করছে। অন করার পর যখন দেখতে পারতেছে ও কারো বেটেও নাই, কোথাও নাই, তখন আমাদের সকলকে ডাক দেওয়া উঠাইছে। উঠানোর পর যখন আমরা ওকে খুঁজতে বাড়ালাম, বড় জোরেকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আমরা সকলকে খুঁজতে বাড়াইছি। রাত আনুমানিক 12টা উপরে বেজে গেছে। খুঁজতে আমরা পাই না। এমন তো অবস্থায় হুজুর আমাদের বলতেছে যে এখন তো মাদ্রাসার ভিতরে খোঁজা শেষ হয়েছে, তাহলে চলো আমরা কবরস্থানের ভিতর দিয়ে ওকে খুঁজি। পরে কবরস্থানের ভিতর দিয়ে খুঁজে দেখি যে ওই যে মাদ্রাসার ভিতরে, কবরস্থানের ভিতরে যে একটা বট গাছ ছিল, ওই বট গাছের ভিতরে ওকে শুয়ে রাখছে ঢালের। পরে আমরা আমাদের বড় ভাইয়ের সাহায্য নিয়ে আমরা ওকে নামাইলাম। ওই দিন ওর অনেক জ্বর, জ্ঞান ফেরে নাই, ওই দিন অজ্ঞান ছিল। পরের দিন যখন আমরা করিব্যাস নিয়ে আসলাম, তবে করিব্যাস আনার পর তোকে যখন জিন হাজির করা হলো ওর উপর, তখন ও যেভাবে বর্ণনা দিছে আমি সেভাবে আপনাদের বলবো। এই জিনটা বলতেছে যে ও যখন পুকুরে গোসল করতে নামবে, এমন তো অবস্থায় ও গোসল করার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ও ওখানে প্রকৃতির কাজ শেষ করছে ভালো কথা। তখন ও যখন ওখানে কাজটা শুরু করছে, এমন তো অবস্থায়
ওই যে গাছের নিচে ওই কাজটা সারছে, ওই গাছের তখন 7টা জিন ছিল, তার ভিতরে 3টা খারাপ ছিল আর 4টা ভালো ছিল। যখন ওই 4টার ভিতরে একজন আবার কোরআন তেলাওয়াত করতেন, এমন তো অবস্থায় ও যখন ওই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর যখন ওর শরীরে নাপাক লেগে গেছে, তখন অনেক রাগ হয়ে গেছে। তো ওরা চাইছিল যে ওকে এই পানির ভিতরেই ওকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা রহমতে যখন ও পানিতে ঝাঁপ দিছে, এমন তো অবস্থায় মাগরিবের আজান দিয়া দিছে, তখন ওকে ক্ষতি করতে পারে নাই। পর ওখান থেকে ওকে রাত্রে এখান থেকে ওকে নিয়ে ও গাছে গাছে মারতে, তবে আল্লাহর রহমত ছিল যে আর যে আরও 3টা ভাই ছিল ওটাকে রক্ষা করছে। যখন ওনার জ্ঞান ফিরল, পরে ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন করে ভাড়া এখান থেকে বের হলাম রুম থেকে, তখন ও বলল যে আমি যখন শুয়ে আসি তখন দেখতে পাইতেছি যে আমার মাদ্রাসার যে বড় হুজুর উনি আমাকে ডাকতেছে যে রাব্বি বাইরে আসো তো, তোমার আম্মু তোমাকে ফোন দিছে। আমাকে এটুকুই আমি বলতে পারবো, তারপর কি হয়েছে আমি এটা বলতে পারবো না। তারপর অনেক কবিরাজ দেখানো হয়েছে ওকে, দেখানোর পর ওর জ্বর কমতেছে না, ধীরে ধীরে ও অনেক শুকিয়ে যাইতেছে। পরে ওখান থেকে মাদ্রাসা থেকে ও চলে গেছে। তারপর কি কোনো ঘটনা ঘটছে কি না আমার জানা নাই। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। এখন আমি আমার দ্বিতীয় অভিজ্ঞতা বলছি। এটা আমার বন্ধু আরমানের সাথে ঘটে যায় একটা ঘটনা। আরমান 2018 সালের দিকে ঘটনা। উনি সিরাজগঞ্জ জেলায় একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন, মাদ্রাসার নাম বললাম না। ও মাদ্রাসার থেকে যখন ছুটি হইতো তখন বাসায় যাইতেন। ও সরাচার ওই মাদ্রাসাটা ওর বাড়ির পাশেই। তে ওরা সকলকে বন্ধু বান্ধব সব এক হয়েছে, এক হওয়ার পরে বিকেলবেলা মাঠে খেলতে গেছে। এখন যে মাঠে খেলতে গেছে ওই মাঠের পাশেই ছিল এক শ্মশান ঘাট। তো যখন ওরা মাঠে খেলাধুলা শেষ করছে, শেষ করার পর ওর বন্ধুরা সকলকে একসাথে বসে যখন আড্ডা দেয়, আড্ডা দেওয়ার পর বললে যে কার এত সাহস আছে যে ওই শ্মশান ঘাট থেকে একটা হাড্ডি বা একটা কয়লা বা একটা নিয়ে আসতে পারবে। পরে সরাচার আরমানের একটু সাহসী ছিল অনেক। পরে বলতেছে আমি আনতে পারবো, তাহলে তোমরা কি দিবা? বলছে যে তুমি যদি ওখান থেকে একটা হাড্ডি আনতে পারো তাহলে তুমি যা খাইতে চাও তোমাকে তাই খাওয়াবো, পুরো শহরটা তোমাকে ঘোরাবো। পরে সরাচার যা বলার উনি বলছেন। বলার পর যখন বললে রাত তখন আনুমানিক 12টার দিকে হইল, তখন বন্ধুর থেকে বিদায় নিয়ে আরমান যখন শ্মশান ঘাটের দিকে রওনা হইল। শ্মশান ঘাটে যখন পৌঁছেছে, পৌঁছার পর তখন ও দেখতে পাইতেছে যে একটা নিবু নিবু আলো জ্বলতেছে, মোমবাতি যেরকম আলো ওই রকম আলো জ্বলতেছে। আলো জ্বলার পর ও কোনো দিকে না তাকাইয়া, ওর একটু সাহস ছিল, না তাকাইয়া ও শ্মশানে প্রবেশ করলো। প্রবেশ করার পর যে আপনারা জানতে পারবেন যে ওই দিন বিকালবেলা একটা মানুষ মারা গেছিল ওখানে, আপনার ওদের হিন্দু ধর্মদের যেভাবে কার্যকর করা হয় ওখানে করছে। করার পর যে কলসিগুলা যে রেখে দেয়, ও কি করছে ওখান থেকে একটা হাড্ডি নিছে, নিয়ে যে ওই কলসিগুলো ছিল ওই কলসিগুলো সকল জড়ো করে নিয়ে নদীতে ফেলে দিছে। ফেলে দিয়ে ও একটা হাড্ডি নিয়ে আসে। হাড্ডি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যখন অগ্রসর হলো, পিছন থেকে কোন একটা অজানা আওয়াজ বলতেছে যে তুই এই কাজটা ভালো করলি না। পরে ও অত দিকে না তাকাইয়া ও সরাসরি চলে আসছে। আসার পর বন্ধুদের সাথে ওই হাড্ডিটা দেখাইছে। দেখানোর পর যখন বন্ধুরা আর যা বাজি ছিল ওটা দিয়ে দিছে। দেওয়ার পর এখানে যদি ঘটনা শেষ হয়ে যাইতো তাহলে মনে হয় ভালো হইতো। তো এই ঘটনা এখানে শেষ না হয়, এখান থেকে আবার শুরু হলো ঘটনাটা। তার 2 দিন পর মাদ্রাসায় যখন খোলা হলো, ও মাদ্রাসায় গেল। যাওয়ার পর হুজুর খুব অসুস্থ। হুজুর ওকে বলল আরমান দোকানে যাও, আমার জন্য ওষুধ নিয়ে আসো। পরে হুজুর একটা সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে ও দোকানের দিকে অগ্রসর হইল। দোকানের দিকে যাওয়ার পর যে ওষুধের দোকান, যেটা ফার্মেসি আমরা যা বলি, ওই ফার্মেসির দোকানটা ছিল ওই শ্মশানের থেকে আর একটু সামনে, ওই শ্মশানের কাছ দিয়ে যাইতে হতো। পরে ও ফার্মেসির দোকানে গেছে, যাওয়ার পরে ওষুধ নিছে।
নেওয়ার পরে আসবে, এমন তো অবস্থায় ওর পাশের গ্রামে এক বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখা হইলে বন্ধুর সাথে কুশল বিনিময় করে ওখানে একটু রাত হয়েছে। ও আস্তে আস্তে যখন শ্মশানে পার হবে, ও সাইকেলে জোরে একটু টান দিছে। দিতে দিলে পিছন থেকে ও মনে করতেছে যে ও সাইকেলে যতটা পেট্রোল মারে দেখে তত পিছনের দিকে অগ্রসর হয়। মনে মনে করতেছে, মনে ভাবতেছে যে পিছন থেকে মনে টানতেছে। তো ও সাইকেল নামছে, নামার পর পিছনের দিকে তাকায় দেখে কোনো কিছু নাই। পরে আবার সাইকেলে উঠছে, ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে চেনটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ও যখন ওই চেনটা তোলার জন্য সরাসর আমরা পিছনের দিকে তাকায়, এত চেন তোলা লাগে পিছনের দিকে, যখন চেনটা যখন তুলতে গেছে, তোলার পর যখন পিছনের দিকে তাকাইছে, ও দেখতেছে যে বড় একটা অবায়ক, যেটা শুধু পাও আর বডি দেখা যাইতেছে, মাথা দেখা যায় না। হাতে অনেক রকম হিন্দুদের আপনি দেখতে পারবেন যে প্রতিমাদের যে একটা হাতে যে মুকুট থাকে, ওই ওটাকে কি যেন বলে এখন মনে নাই, ওটা হাতে নিয়ে ও দাঁড়ায় আছে। ওই এই জিনিসটা দেখা ও দৌড় দিছে। দৌড় দিয়ে মাদ্রাসায় এসে অজুখানার ওখানে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যখন ছাত্ররা ওকে নিয়ে জ্ঞান ট্যান ফিরাইছে, ফিরানোর পরে যখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমার সাথে কি হয়েছে, পরে ও যখন এই ঘটনাটা বলছে, কেউ বিশ্বাস করে নাই, বলতেছে তোমার এটা মনের ভুল। পরে ওখানে থেকে ওর প্রচুর জ্বর ওই রাত্রে। পরে জ্বরের কারণে ওকে বাসায় পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওর বাবা মা ওকে অনেক চিকিৎসা করতে হাসপাতালে নিয়ে গেছে, অনেক চিকিৎসা করছে, কোনোতেই ওর জ্বর কমতেছে না। তো ওর পাশের বাসার একজন খালা ছিল, খালার বোন আবার কবিরাজ, হে ওই সময় বাসায় ছিল। পরে ওনাক দিয়ে জিন হাজির করে যখন এই বিষয়টা বলল, জিন বলল যে ও এরকম শ্মশান থেকে হাড্ডির কয়লা নিয়ে আসছে, হাড্ডি নিয়ে আসে, সেই জন্য ওর সাথে এরকম খারাপ কিছু ঘটতেছে। তো ওকে একটা তাবিজ দিল যে এই তাবিজটা যেন কখনো না হারায়। তখন ও তাবিজটা গলার দিয়ে যখন ও চলাচল করতেন, তরা সরাচার 15-20 দিন ওরকমভাবে কিছু হয় নাই। তে বৈশাখ মাস ছিল তখন, বৈশাখী মেলা। তে বৈশাখী মেলাতে ওদের গ্রাম থেকে 3-4টা গ্রামে পর বৈশাখী মেলা, তে বন্ধু বান্ধব মিলে ও মেলাতে গেছে। মেলাতে যাওয়ার পর সরাচার মেলাতে ওর রাত 12টা হয়ে গেছে। তো ওর মেলার পাশে ওর একটা বন্ধুর বাসা ছিল। তো ওর বন্ধু বলল যে আজকে রাতে এখানে তুমি থেকে যাও। পরে বলল যে না না, আমি যদি এখানে আজকে থাকি আমার আম্মু বকা দেবে, আমার কালকে ভোরে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যাব। তো ও ওখানে না থাইকা তো ও একা একাই রওনা দিছে। রওনা দেওয়ার পর কিছুক্ষণ আসার পর ও অনুভব করতেছে যে ওর পিছে পিছে কে যেন হাঁটতেছে। তে ও ওরকম সরাসরি কিছু না মনে করে, ও একটু সাহসী টাইপের ছিল, কিছু না মনে করে ও ধীরে ধীরে ওর গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে। ঠিক যখন 2টা গ্রাম পার হয়েছে, পার হওয়ার পর ও দেখতে পাইতেছে একটা বুড়ি, আনুমানিক 70 থেকে 75 বছর বয়সের বুড়ি হবে, মাজা বেকা, লাঠি দিয়ে হাঁটতেছে ওর সামনে দিয়ে। হাঁটতেছে, ও দেখতে পায় বলতেছে যে দাদিমা আপনি এত রাইতে এখানে কই যাইবেন? ও বলতেছে যে আমি তো মেলায় গেছিলাম, আমি তো রাস্তা ভুলে গেছি, আমাকে তুমি একটু এইদিকে এগিয়ে দাও। যে ওই বুড়িমা যেদিকে এগিয়ে দিবে বলছে ওই দিকটা হলো শ্মশানের দিকটা। ও আবার অতটা তো খেয়াল টিয়াল করে নাই, না করে ওই শ্মশানের দিকে ওই বুড়িমাকে এগিয়ে দিয়ে আসতে। ওই ওই বুড়িমাকে যখন শ্মশানের ঠিক আগের মুহূর্তে যখন এগিয়ে দিয়েছে, এগিয়ে দেওয়ার পরে বলতেছে যে দাদিমা আপনি চলে যান, আমি এখন বাসায় বিলে যাব। তখন ওই বুড়িমার যখন ও বুড়িমার থেকে ও যখন পিছনের দিকে ঘুরছে, এমন তো অবস্থায় ওই বুড়িমা ওর হাতটা ধরছে। হাতটা ধরলে ও যখন ঘুরে উঠছে, ঘুরে উঠে দেখে যে ওই বুড়িমার চোখে লাল রক্তর মতো কি যেন ভেসে ওকে আক্রমণ করবে। এমন তো অবস্থায় ও একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে তো ওখানেই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও রাস্তার উপর যখন পড়ে আসে, ওই দিক দিয়ে রাত আনুমানিক 2টার দিকে যে মেলার যে দোকানদাররা ওনারা বাসায় ফিরতেছে। ফেরার পর যখন ওকে দেখতে পাইছে রাস্তায়, ওকে তো কেউ চেনে না,
পরে ওর পকেটে ফোন ছিল, ফোন থেকে ওর ফ্যামিলিতে ফোন দিয়ে জানাইছে, জানানোর পর ওর ফ্যামিলির লোক এসে ওকে নিয়ে গেছে। ওখান থেকে ওর অনেক জ্বর, আবার কমে না। পরে রাজশাহী থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলায় রাজশাহী থেকে একটা বড় হুজুর আনা হয়েছে যে ওর সাথে এরকম ঘটনা বারবার ঘটতেছে। পরে যখন হুজুর এনে জিন হাজির করার পর, যখন ওই জিন যেরকমভাবে বলতেছে যে ওরে তো আমি কোনো ক্ষতি করি নাই, ও আমার কেন ক্ষতি করলো, ও সাহস দেখায়, ও শ্মশান থেকে হাড্ডি নিয়ে আসে, ও সাহস দেখায় ভালো কথা, ও আমার সকল জিনিসপাতিগুলো ফেলে দিছে, ওর এত বড় সাহস। পরে যখন ওই জিনের মাধ্যমে ওই অবয়কের কাছে যখন মাপ চাওয়া হয়, বলে যে ভুল করছে, মাদ্রাসার ছাত্র ভুল করছে, ছোট মানুষ বুঝতে পারে নাই, তুমি ওকে মাফ করে দাও। পরে বলছে যে ওকে আমি মাফ করে দিতে পারি একটা শর্তে, ও যেন তোমরা 5 কেজি দুধ, কলা আর মিষ্টি জাতীয় জিনিস ওই যে বট গাছ আছে শ্মশানের কাছে ওইখানে রেখে আসবা। পরে যে বিষয়গুলা বলছে ওখানে রেখে আইছে। তো ও এমন একটাই দুষ্ট ছেলে ছিল যে ওইখানে যেগুলো জিনিস রেখে আইছে ওইগুলো জিনিস ও আবার ওর বন্ধুদের সাথে শেয়ার করছে যে এরকম জিনিস ওনে রেখে আসবো। ওর বন্ধুরা ওই জিনিসগুলো ওখান থেকে সরে নিছে। সরে নেওয়ার পর ওর বন্ধুরা যখন সরে নিছে, ওর অসুস্থতা আর কমে না, ওরে অনেক ডাক্তার দেখাইছে, কমে না। পরে হুজুরকে যখন ফোন দিয়ে বলল যে হুজুর আপনি বললেন যে ওখানে এগুলো জিনিস দিয়ে আসলে নাকি ওর রোগ ভালো হবে, ওর তো আর রোগ বেশি হইতেছে। পরে হুজুর আবার আসতেছে, আবার আসলো, আসার পর ওর আবার জিন হাজির করলো। জিন হাজির করার পর যখন জিনকে বলল, পরে জিন যখন বলল যে আপনি যেগুলো জিনিসপাতি দিবার বলছিলেন ওর বাবা মা সবগুলো জিনিসই ওখানে দিয়ে আইছিল, কিন্তু ও ওর বন্দুক দিয়ে ওই জিনিসগুলো ওখান থেকে সরে নিছে। পরে বলতেছে আমি আর ওকে ছাড়বো না, ওকে মেরেই ফেলবো। অনেক রিকোয়েস্ট করার পর যখন কোনো কিছু না শুনলো, শেষে বলতেছে যে একটা কারণে ওকে আমি ছাড়ে দিতে পারি, সেটা হলো ও যদি এই গ্রামটা ছেড়ে দেয়। পরে বলতেছে ও এই গ্রাম ছেড়ে দিয়ে ও কোথায় যাবে। পরে বলল যে কোথায় যাবে সেটা আমি জানি না, ও যেন এই গ্রামে থেকে চলে যায়। পরে সরাচার যখন এই কথাটা বলল, ওর বাবা মা শুনতে পারলো, বিষয়গুলো বুঝতে পারলো। তে ওকে যখন সব কিছু ওকে করে ওকে তাবিজ দেওয়ার পরে পানি পরে দিল, দেওয়ার পর হুজুর যখন চলে গেল 2-1 দিন ভালো। তো একদিন রাত্রে ও শুয়ে আসে, ও দেখতে পাইতেছে ওদের তো টিনের ঘর, যে দেখতে পাইতেছে টিনের উপর থেকে জানে হাঁটতেছে, ঢেলায়, আবার হাঁটে, আবার আওয়াজ আসে। এরকম অবস্থায় ওরা যখন ওখান থেকে এইরকম অত্যাচার পাইতেছে, অত্যাচার সহ্য না করতে পেরে যখন গ্রাম থেকে ওখান থেকে চলে আসে, তারপর সরাসরি আর ওর সাথে এরকমভাবে ঘটে নাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমার তৃতীয় ঘটনা যেটা আপনার সামনে শেয়ার করব, এটা আমার এক চাচা আমাকে সাথে শেয়ার করছে আপনাদের এখানে বলার জন্য। আমার চাচা ওনার গ্রামের একজন রিক্সাওয়ালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সরাচার রিক্সাওয়ালা উনি রাত 10টার পরে রিক্সা চালায় না। তো একদিন অনেক দূর ভাড়া মারার জন্য গেছে, যাওয়ার পর রাত 10টা হয়ে গেছে, আসতেছে। আগের ঘটনাটা মিনিমাম 2000 সাল বা 2002-03 সালের দিকে ঘটনাটা হবে। তে রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে আসতেছে বাসার দিকে রওনা, যে মাঝপথে একটা হুজুর পাগড়ি পরা মানে হাত তুলে ইশারা বলছে যে ভাইয়া গাড়িটা ঠেকান। পরে যখন রিক্সা ঠেকাইছে, বলতেছে যে ভাই আমি বিপদে পড়ছি, আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু পাশের গ্রামে আমাকে একটু নেমে দিয়ে আসেন। যে ওই যে হুজুর যেটা, ওটা যেদিকে যাবে রিক্সাওয়ালা তার বিপরীতের রাস্তা। তো বলতেছে ভাই আমাকে মাফ করবেন, আমি এত রাতে যাইতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় ফিরবো। তখন ওই হুজুরটা অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পর যখন এক পর্যায়ে রাজি হয়েছে, অনেক ভাড়া দিবে বলছে, সেই জন্য রাজি হয়েছে। পরে যখন হুজুরে নিয়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট যখন রিক্সা চালাইছে, হুজুর ওই সময় ভ্যানের পিছনে যে ছিল কোনো কথা বলে নাই। তো ওই ভ্যানওয়ালা জিজ্ঞাসা করছে আঙ্কেল যে হুজুর কই যাবেন, বলতেছে আর একটু সামনে।
এভাবে বলতে বলতে আর একটু সামনে যাইতে যাইতে একটা কবরস্থান পাইছে। পরে বলতেছে যে তুমি একটু দাঁড়াও, আমি কবরস্থান জিয়ারত করে আসি। পরে হুজুর বেনালা মনে করছেন যে হুজুর তো মনে হয় অনেক আমলদার লোক, এখানে মনে হয় কবরস্থান জিয়ারত করবে, যাই কি হবে। যখন কবরস্থান জিয়ারত করার জন্য যখন ওখানে গেছে, যাওয়ার পর দেখতে পাইতেছে যে হুজুর কবরস্থানের ভিতরে ঢুকছে, তারপর আর দেখা যায় না। না দেখে যাওয়ার পর ওখান থেকে অনেক সময় লেগে গেল, ওই হুজুরটা আর ফেরে না। তে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যেটা, উনি ধীরে ধীরে কবরস্থানের দিকে রওনা হইল। তে রওনা হওয়ার পর উনি যখন কবরস্থানের গেট ভিতরে ঢুকবে, এমন তো দেখতেছে যে ওই যে হুজুরটা কবরের ভিতরে যায় কবর খুঁড়তেছে। খুঁড়ার পরে যে কবরের লাশটা যে খুঁড়ছে, এইটুক দেখা যে লাশটা নিয়ে বসে আছে, বসে নিয়ে ওই লাশের যে হাড্ডিগুলা ওগুলা চাবাইতেছে। চাবানোর পর উনি এই দৃশ্যটা দেখে অনেক ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কিছু না বলে দৌড় দিয়ে ওনার ব্যানের কাছে আইছে। আসার পরে উনি ব্যানের উপর অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর ওই হুজুরটা ওর কাছে এসে আইছে, এসে বলতেছে যে যা দেখলা তুমি দেখলা, এই কথাটা জানি কার কাছে শেয়ার করো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তে ব্যানাল্লা সরাসর অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পর হঠাৎ করে রিক্সাওয়ালার ভ্যানের পিছনে সেই হুজুরটা আর নাই, কই গেছে আর খোঁজ নাই। পরে এদিকে আবার ফজরের আজান দিয়ে আজান সময় হয়ে গেছে, আজান দিয়ে হালাইছে। উনি সরাসর এইদিকে বাসায় ফিরছেন। পরিবার অনেক টেনশন করছে যে এত রাতে কই ছিলে। করার পর যখন ও ব্যানটা রাখছে, রাখার পর বাসায় আসে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে যখন অনেক জ্ঞান না ফিরলো, পরে হুজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন জ্ঞান ট্যান ফেরানো হলো যে কি হয়েছে আপনার, এত রাত করে আসার পর অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরল না। পরে বলতেছে আমার সাথে কিছুই হয় নাই। ওই যে উনি একটা ভয় দেখে গেছে যে যদি আমার এই কথাটা কার সাথে শেয়ার করো তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক মানুষ রিকোয়েস্ট করছে, উনি কার কাছে কিছু বলতেছে না। এরকম করতে করতে সকাল প্রায় 10টা, 10:30 বেজে গেছে। তখন অনেক মানুষ ওকে ঘিরে ধরছে যে কি হয়েছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা আর বলতেছো না। যখন ও বলতেছে কি হবে, এত মানুষের মাঝে বললে আমার তো আর কোনো ক্ষতি হবে না, ওটা ও ভুলে গেছিল বিষয়টা। পরে যখন এইগুলো কথা ওর সাথে শেয়ার করলো, সবার সাথে শেয়ার করার পর ওই দিন রাত্রে ভালো মানুষ রাত্রের খাবার খাইছে। খাবার খাওয়ার পর যখন শুয়ে পড়ছে, সকালে উঠে দেখে উনি মৃত্যুবরণ করছে। এই রহস্যটা এখনো উদ্ধার হয় নাই যে কি কারণে উনি মৃত্যুবরণ করলো। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা 2020 সালের দিকে একটি ঘটনা। সিরাজগঞ্জ একটা মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম। সেই মাদ্রাসায় আমাদের মাদ্রাসাটা ছিল একদম কবরস্থানের সাথে। তে আমি সরাসর তখন আপনার বিশ্বকাপ ফুটবল খেলা 2022 সালে ফাইনাল খেলার দিন, ওই দিন ঘটনাটা ঘটেছে। ফাইনাল খেলা কিংবা সেমিফাইনাল খেলার দিন হবে। তে আমি ওখানে পর্দাতে খেলা দেখার জন্য আমার বন্ধু মিজান ছিল। তো আমাদের মাদ্রাসার থেকে প্রায় 20 মিনিট হাঁটা লাগতো। হাঁটার পর ওই পর্দাতে খেলা দেখার ব্যবস্থা করতো গ্রামের ভিতরে। তা আমি আর মিজান গেছি খেলা দেখতে। তো সরাসর তখন মাদ্রাসাটা ছুটি ছিল। মিজানের কথা বললে ও পাশের মসজিদে নামাজ পড়াইতো। তখন মাদ্রাসা ছুটি ছিল, আমরা দুজনই ছিলাম মাদ্রাসাতে। তখন খেলা দেখতে গেছি। খেলা দেখে আস্তে আস্তে আনুমানিক রাত 12টা ওইরকম বেজে গেছে। আমাদের মাদ্রাসার ওখানে আমি বর্ণনা দিই যে আমাদের ওই মাদ্রাসার দুই পাশ দিয়ে কবরস্থান, মাঝখান দিয়ে রাস্তা গেছে। আমরা যখন ওখানে আসলাম, আসার পরে দুজন গল্প করতে করতে আসলাম। আসার পরে একটা বিড়াল আমাদের সামনে দিয়ে যাইতেছে, আবার পিছে আসতেছে, সামনে যাইতেছে। আমরা ভয় টয় পাইনি, দেখতাম রাত করে বিড়ালটা যেতেই পারে, ও মনে আমাদের সাথে আমার পিছে লাগছে। পরে আমরা যখন মাদ্রাসার দিকে আসবো, এমন তো অবস্থায়
ওই দেখতে দেখতে ওই বিড়ালটা কই যেন উদাও হয়ে গেল, আর ওটাকে আর খুঁজে পাইতেছি না। আমাদের কাছে লাইট ছিল, লাইট দিয়ে আমরা খোঁজাখুঁজি করলাম, পাই না। আমাদের মনে করলাম যে কোনো মনে হয় একটা জায়গার ভিতরে হারিয়ে গেছে, জঙ্গল ছিল ওখান দিয়ে আশেপাশে, ওখান দিয়ে মনে হয় হারিয়ে গেছে। পরে আমরা দুইজন মাদ্রাসা আসলাম, আসার পর আমরা শুইছি। যে শোয়ার আনুমানিক আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আমাদের দরজায় ঠক ঠক শব্দ হইল। তে মিজানেকে আমি বললাম যে এত রাতে আবার কি আসবে, পুরো মাদ্রাসায় তো আমি আর তুমি, এত রাতে তো কি আসার কথা না। পরে বললাম যে ওখানে আবার অনেক রাস্তা, ওখানে এমন একটা পরিস্থিতি মাদ্রাসা যে সরাচর কেউ ওই রাস্তা দিয়ে আসে না, হুট করে যদি কেউ আসলে নাহলে না আসে। তো যখন দরজা ঠক ঠক করলো, পরে আমরা মনে হলাম কেউ মনে হয় বিপদে পড়ছে রাত করে। পরে দরজাটা খুলে দিছি, খুলে দিয়ে দেখি কেউই নাই। পরে আবার শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পর 10-15 মিনিট পর দেখি আবার ঠক ঠক শব্দ। পরে আবার খুলে দিয়ে দেখি আবার কেউ নেই। তো আমাদের ওই মাদ্রাসায় আবার 2টা দরজা, ফার্স্ট দরজাতে ঠক ঠক করছে, আমরা সেকেন্ড দরজার দিকে, আমি মিজানেকে বললাম যে তুই আগেই দরজা খুলবি না, আমি সেকেন্ড গেট দিয়ে দেখবো যে দরজা ঠক ঠক কে দেয়। পরে আমরা সরাসরি এই দুজন প্ল্যান করার পর আমরা যখন ওই দরজার কাছে, পিছনের দরজার কাছে গেছি, যে যখন ঠক ঠক আওয়াজ হইল, তখন আমরা দরজা খুলে দেখি কোনো লোকই নাই, একটা শ্যামা যে ঠক ঠক করতেছে। আমরা দুজন তো অনেক ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমরা দুজনই হাফেজ ছিলাম, দুজনই দোয়া কালাম পড়লাম, পাঠ করলাম। পাঠ করার পর আল্লাহ পাঠ করার পরে যখন আমরা দুজনই লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম, ঘুম তো আর আসে না। ওই দিন সকালবেলা আমি আবার ওখানে এক বাসায় লজিক থাকলাম, বা জাগির যেটা বলে, খাওয়া দাওয়া করতাম। তো আমি ওই বাসায় খাওয়া দাওয়া করার জন্য বাসায় গেছি। বাসায় খাওয়া দাওয়া করার পর সকাল 9টার দিকে মাদ্রাসায় ফিরছি। তো আমাদের মাদ্রাসায় আবার কবরস্থানের ওয়াল ছিল লম্বা, ওই ওয়ালের উপর দিয়ে হাঁটা যাইত। ওই ওয়ালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি শেষ মাথা পর্যন্ত গিয়ে ওখানে বসে আছি। তো আমি ওখানে বসে আছি, আমাদের ক্লাস সকাল 10টায়। তে আমি তখন বাজে আনুমানিক 9:30টার দিকে, যে আধা ঘন্টার সময় আছে এখানে বসে থেকে একটু বাতাস উপভোগ করতেছি। এমন তো অবস্থায় আমি বলতে পারবো না, কি যেন একটা বাতাস এসে আমার শরীরে লাগে, ওখান থেকে ওয়ালের উপর থেকে আমাকে ফেলে দিল। তো আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার আর জ্ঞান নাই। তো ওখানে ছিল একটা রাস্তা, চিকন রাস্তা, মানুষের সরাচর ওই রাস্তাতে চলাফেরা খুব কম করতো। তো এক কৃষক বা গ্রামের যে আমরাকে বলি যারা ক্ষেত খামারে কাজ করে, ওনারা কাজ করতে যখন গেছে, যাওয়ার পরে ওনারা আমাকে ওখানে দেখছে যে আমি শুয়ে আছি। আমাকে ওখান থেকে তুলে নিয়ে জ্ঞান ট্যান ফেরার পরে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? পরে বললাম যে আমি এখানে বসে আছি। তারপর আমি বলতে পারবো না। পরে মাদ্রাসা আসলাম, বড় হুজুরের কাছে কথাগুলো শেয়ার করলাম। শেয়ার করার পর হুজুর আমাকে দোয়া কালাম পরে ফু দিলেন, পানি পড়া দিলেন, আমি খেলাম। খাওয়ার পরে চলাচল 2-1 দিন আর এই ঘটনাটা কিছুই ঘটে নাই আমার সাথে। তারপর আমি কিছুদিন পর আমাদের মাদ্রাসাতে বৃহস্পতিবারের দিন মাদ্রাসার থেকে ট্যুরে যাবে ঘুরতে। তে আমি ঘুরতে যাওয়ার কথা ছিল, তবে আমার কোনো একটা কারণে আমি ঘুরতে যেতে পারি নাই। মাদ্রাসায় সবাই ঘুরতে গেছে, আমি আর আমার ওই বন্ধু, ওর মসজিদ ছিল, মসজিদ থেকে ছুটি পাই নাই, সেজন্য ও ঘুরতে যায় নাই। তা আমরা দুজনে শুয়ে আসি। শুয়ে আসার পরে দেখি মাদ্রাসার ভিতরে একটা কান্নার আওয়াজ, এতটাই কান্নার আওয়াজ, মনে হচ্ছে যে এই মাত্র যখন বাচ্চা হওয়ার পর যেভাবে কান্না করে ওইভাবে কান্নার আওয়াজ। তাই মাদ্রাসা আশেপাশে তো কোনো বাড়ি ঘরও ছিল না, একটা বাড়ি ঘর ছিল, তা অনেক দূরে, ওখানে কোনো বাচ্চা নাই। তা আমি মিজানকে বললাম যে মিজান, এই আওয়াজটা কই থেকে আসে, চল বাইরে যাই। ও ভয় পাইতেছে, আমিও ভয় পাইতেছি। বললাম যে যাই হোক, আজকে দেখবো এই আওয়াজটা কই থেকে আসে। পরে আমরা দুজন ধীরে ধীরে যখন রুম থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখি আওয়াজটা ছাদের ওখান থেকে আসতেছে। পরে আমি ওই ছাদের দিকে অগ্রসর হইলাম।
অগ্রসর হয়ে যখন আমাদের মাদ্রাসা ছিল একতলা, উপরে ছাদ সিস্টেম ছিল। আমরা যে ছাদের রেলিংয়ের ওই সাইডে দাঁড়াইছি, দেখতে পাইতেছি যে সুন্দর এক মহিলা বাচ্চা কোলে নিয়ে, ওই রকম মানে বাচ্চা ওই কান দিতেছে, ওই কোলে নিয়ে গেছে। তে যখনই আমরা ওইদিকে উকি দিছি, আমাদের সাথে মানে ওই মহিলার চোখ পড়ে গেছে। পড়ে গেলে আমরা ওখান থেকে একটা দৌড় দিছি, দৌড় দিয়ে মাদ্রাসা আইসি। আসার পরে দেখি যে পিকনিকে যারা মানে গেছিল ট্যুরে, ওরা ফিরে আইছে। পরে হুজুরের সাথে ঘটনাটা শেয়ার করলাম। হুজুর যেভাবে আমাদের বলল যে এখানে অনেক জিন টিন থাকে, তবে তোমরা ভয় করো না, তোমাদের কোনো ক্ষতি করবে না। তারপর থেকে আর আমাদের সাথে, আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপর আর আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার চতুর্থ ঘটনা। এখন আমার শেষ ঘটনাটা বলছি, পঞ্চম ঘটনা, আমার শেষ ঘটনা। এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, আমার সাথেই প্রশিক্ষণগত অবস্থায় আছে। এটা হলো অমাবস্যার রাতের একটা ঘটনা। আমার বন্ধু যখন ওনার গ্রামে লেখাপড়া করতেন, লেখাপড়া করার পর যখন ঢাকায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবে, তো ইন্টারভিউ দিবে আমার সাথে একসাথে লেখাপড়া করতো। লেখাপড়া করার সময় ও আমাকে শেষ রাতে, আমরা যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে দেখতেছি যে ও ব্যাগটা গোছা নিয়ে ও ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকাতে আসবে। আমাদের সিরাজগঞ্জে আপনি জানতে পারবেন যে রেল স্টেশনটা অনেক দূরে, আপনার যমুনার আশেপাশে, যেখানে আমরা কোয়াড্ডা রেল স্টেশন বলি, যে ওখানে আর সকাল 6টার দিকে ট্রেন ছিল। তো ও আসবে, তে আমরা বললাম যে এখন তুই যাস না, অমাবস্যার রাত, অনেক শুনছি যে অমাবস্যার রাতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে। তে ও আমাকে বলল যে ভূত বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। ও আমাদের কথাটা না শুনে ও রওনা দিল। 1-2 মিনিট যাওয়ার পর আমাদের ওইখানে আবার বাঁশের সেকু আছে, ওই বাঁশের সেকুতে পার হওয়া লাগে। ও সরাচার ওই বাঁশের সেকুর উপর যেই উঠছে, ও দেখতে পাইতেছে যে ওই সাঁকুটা এমনভাবে মানে দোল খাইতেছে, যেটা বলার মতো না। ও এটা দেখে ও দৌড় দিছে। দৌড় দেওয়ার পর যখন ও বাজারে আইছে, ওই বাজারে 4 রাস্তার একটা মোড় ছিল, ওখানে একটা কেজি স্কুল, এখন নাই, তখন ছিল। ওই কেজি স্কুলের ভিতরে থেকে দেখতে পাইতেছে যে একটা কুকুর, এমন বড় একটা কুকুর, যেটা আমরা ওই ছোট বাছুরের মতো দেখি, মনে করলাম বাছুর যেরকম উঁচা ওইরকম কুকুর ওকে তাড়া করতেছে। ও একটা দৌড় দিয়ে এসে আমাদের সামনে এসে যখন পড়ে গেল, আমরা ওকে নিয়ে পানি ঢালার পরে জ্ঞান ফেরার পর ও আমাদের সাথে এইগুলো ঘটনা শেয়ার করলাম। এটাই ছিল আমার